সকাল সকাল বাড়িতে এক অপরিচিত ছেলেকে নিজের মেয়ের সাথে দেখা দেখে অবাক হলেন মাইনুল হোসেন। অচল পা দুটো ঠেলে কোনো মতে উঠে বসলেন বিছানায়। মনিরা ইশারা করতে জিয়ান তৎক্ষণাৎ পাছে সালাম করতে চাইলেও মইনুল এক হাত উঠিয়ে আটকে দেন তাকে। এই পর্যায়ে মেয়ে মনিরার দিকে তাকে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কে ও? মনিরা ঠোঁট ভিজে ভয়ে ভয়ে একবার জিহানের দিকে তাকালো, ফট করে বলল, বাবা, তুমি যে বলেছিলে আমার পছন্দের ছেলেটাকে দেখতে চাও, এই যে ও জিহান। এবার মনিরা থেমে গিয়ে জিহানের দিকে ইশারা করে, চোখ পাকে ভদ্র থাকতে বলে। ইশারা পেয়ে জিহান এবার ভদ্র হয়ে দাঁড়িয়ে দু হাত সামনে গুটিয়ে মাথা নিচু করে রোবটের মতো বলতে শুরু করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আঙ্কেল, আমি জিহান, বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা মা নেই। এই জন্য এই পৃথিবীতে আপন বলতে আপনার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। বলতে ভয় লাগছে, তবুও বলতে হয়। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আঙ্কেল। আপনার মেয়েকে বিয়ে করতে চাই। অনুমতি দিলে আজকালের মধ্যে বিয়ে করে নিয়ে মাথার চিন্তাটা দূর করতে পারতাম আর কি। বাকিটা আপনার উপর নির্ভর করছে। আপনি না দিলে তো আর আমি আপনার মেয়েকে নিজের হাতে তুলে নিতে পারি না। তবে আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচব না আঙ্কেল। মাইনুল হোসেন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। জিহানের গলা শুকনো হয়ে গেছে, গলা ফেটে কাঁপছিল, অথচ সে যন্ত্রের মতো মুখস্থ করা ডায়লগ বলে যাচ্ছিল। হাত দুটো সামনের দিকে গুটিয়ে চোখ নিচে নামালো, যেন ভুল কিছু করলে আকাশ ভেঙে পড়বে। কিন্তু মইনুলের কঠিন দৃষ্টি একটু নড়ল না। মুহূর্তটা যেন অনেক দীর্ঘ হয়ে গেল। নীরবতা এতটা ঘন হয়ে উঠল যে জিহানের নিজের বুকের ধুকপুকানি যেন সে নিজেই শুনতে পাচ্ছে। মনিরা বাবার মুখের অভিব্যক্তি পড়তে চেষ্টা করলো। ভেতরে ভেতরে ভয় আর দুশ্চিন্তা হাতের আঙুলে জোরাজোরি করে ধরে রেখেছে সে। এক সেকেন্ড মনে হচ্ছিল বাবার কপালের ভাঁজ গভীর হচ্ছে, আবার আরেক সেকেন্ডে মনে হচ্ছিল ছোট্ট সামান্য নড়ল কি না। অবশ্যই মইনুল ধীরে ধীরে গলা ভেজালেন, ভারী স্বরে বলেন, এইটুকু বয়সে বড্ড শখ হয়েছে তোমার। জিহান কেঁপে উঠল, মাথা না তুলে বলল, জি আঙ্কেল, তবে শখ হয়নি, ভালোবাসা হয়েছে। জি। একটু নীরবতা নেমে এলো। তারপরে মইনুলের চোখ এবার ঘুরলো মেয়ের দিকে, গলা গভীর জিজ্ঞেস করলেন, মনিরা, তুই নিশ্চিত? মনিরা বুক কেঁপে উঠল। সে বারবার মুখের ভাঁজের ভেতর অনুমোদন খুঁজতে চাইল, তারপর কাপা গলায় বলল, হ্যাঁ বাবা, আমি নিশ্চিত। মনু ধীরে ধীরে দীর্ঘশ্বাস পেলেন, চোখ নামালেন, আবারও জিহানের দিকে তাকালেন। তার চোখে কঠোরতা আগের মতোই, কিন্তু ভেতরে যেন সামান্য নরম হয়ে এসেছে। মইনুল হোসেন অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন জিহানের দিকে। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন ছেলেটার বুক ভেদ করে যাচ্ছিল। অবশেষে ধীরে ধীরে গলা খাকারি দিয়ে বলেন, বিয়ের কথা মুখে বললেই হয় না বাবা। আমার মেয়ে খেলনা নয়, যাকে ইচ্ছা মতো তুলে দিয়ে যাবে। একসাথে জীবন কাটানোর জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়, দায়িত্ববোধ আর সামর্থ্য লাগে। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ তুমি। আমার যে কোনো সময় মারা যেতে পারি। আমি চলে গেলে, এই পৃথিবী থেকে আমার চিহ্ন মুছে গেলে, আমার মেয়েকে দেখাশোনার জন্য কেউ থাকবে না। তাই আমি চাইছিলাম এমন একজন আসুক যে কিনা আমার মেয়েকে আমার মতো করেই সুখে রাখতে পারবে, আদরে রাখতে পারবে, যত্নে রাখবে, ভালোবাসায় রাখবে। তাই আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো যদি মিটে যায় তাহলে নিশ্চয় যা হবার তাই হবে, বুঝেছো? জিহান শুকনো ঠোঁট চেটে মাথা নেড়ে বলল, জি আঙ্কেল, বুঝেছি। মইনুল এবার একটু সামনের দিকে ঝুঁকলেন, সরাসরি চোখে জিহানের মুখে। তাহলে শোনো, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাস তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যিই আমার মেয়েকে সুখী রাখতে পারবে কি না। শুধু মুখে নয়, কাজে দেখাতে হবে। মনিরা চোখ খেঁচা বন্ধ করে ফিরফির করলো, শিট। বলল সে মনে মনে। এই ভয়টাই পাচ্ছিল জিহান হতভম্ব হয়ে গেল, মিনমিন করে বলল, মানে আঙ্কেল, কিভাবে প্রমাণ করব? মনির ঠোঁট চেপে সামান্য হাসলেন, তবে চোখে কঠোর করে বললেন, সেটা আমি ঠিক করব। আমার দেওয়া পরীক্ষা যদি পাস করতে পারো তাহলে বিয়ের কথা ভাববো, নইলে তিনি গলা ভারী করে বললেন, নইলে আমার মেয়ের কথা চিন্তাও করবে না। জিহানের বুকের ভেতর থাপ্পাস করে কিছু পড়ে গেল। সে ঢোক গিলে ফেললো আর মনিরার দিকে তাকালো। মনিরা চোখ দিয়ে আশ্বাস দিল। জিহান এবার দৃঢ় সংকল্প নিয়ে বলল, জি আঙ্কেল, আমি রাজি, আমি প্রমাণ করব।
মনিরা ভয় পেয়ে বাবার মুখের দিকে তাকালো। তার চোখে যেমন দুশ্চিন্তা তেমনি খানিকটা স্বস্তিও। অন্তত বাবা সরাসরি না তো বলেনি। মইনুল হোসেন এবার কিছুক্ষণ ভেবে বলতে শুরু করলেন। আমার মেয়ে একটু জেদি আবার সরল, ওর সাথে সারা জীবন টিকে থাকার জন্য ধৈর্য আর সহনশীলতা দরকার। আবার একটা মেয়ের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। আমি আমার মেয়েকে কোনো দিক দিয়ে অভাবে রাখিনি, আমার সাধ্যমতো সব দিক পূরণ করেছি। কিন্তু তবুও সংসার জীবনে কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলো পূরণের জন্য যথেষ্ট উপার্জন প্রয়োজন। শুনেছি তুমি এনজিওতে চাকরি করো, বেশ ভালো। তো সব কিছু হিসেব মিলিয়ে আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাস আমি তোমাদের দুজনেরকে কাছ থেকে দেখব। আমি দেখব কিভাবে তুমি ওর জেদ সহ্য করো, কিভাবে ওকে সামলাও, আর কিভাবে ওর চাওয়া পাওয়া পূরণ করো। যদি দেখি তুমি এর আগের মাথায় বেয়াদবি করো বা হাল ছেড়ে দাও, আর আমার মেয়ে যদি 1 মাসে নিজের সমস্ত চাহিদা পূরণ না হয়, তাহলে বুঝবো তুমি যোগ্য নও। গত রাতের কথা মাথায় রেখেছে ধারা, তাই কোনো রকম ভনিতা না করে ভদ্র মেয়ের মতো রাতে খাওয়া দাওয়া করে সে সুরসুর করে এসে বিছানায় এক করে শুয়ে পড়েছে। পাশের জায়গাটা গুছিয়ে দিয়েছে শ্রাবণের জন্য। হুট করে ধারা গত রাতে চিন্তা করতেই থাকলো। সে এখনো বুঝতে পারছে না কখন, কিভাবে, কোথায় যে সে ঘুমিয়েছে। এমনকি ঘুম থেকে ওঠার পরও নিজেকে বিছানায় অন্যরকমভাবে পেয়েছে সে। মনে হচ্ছিল কেউ যেন তাকে যত্ন করে শুইয়ে দিয়ে গিয়েছে। বিষয়টা নিয়ে বেশি ভাবলো না ধারা, চুপচাপ শুয়ে পড়লো আর চোখ রাখলো সিলিং ফ্যানের দিকে। একটু পর গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে শ্রাবণ এলো। একবার ধারার দিকে তাকে আর মুচকি হাসলো। ধমক খেয়ে মেয়েটা আজ নিজ থেকেই বিছানায় এসে শুয়েছে। ভালো লাগলো। শ্রাবণের গামছাটা মেলে দিয়ে শুয়ে পড়লো ধারার পাশে। একইভাবে চোখ রাখলো সিলিং ফ্যানের দিকে। আজকে ছাত্র বেমানি করেছে, একটু জ্যোৎস্না ছিটে ফোটাও নেই, তাই পর্দা সরিয়ে দেওয়ার পরেও খুব একটা আলো নেই ঘরে। অন্ধকারে ভরে গেছে চারপাশ। শ্রাবণ মাথা ঘুরিয়ে তাকালো ধারার দিকে। ধারা একবার আর চোখে তাকালো। চোখাচোখি হতে সোজা হয়ে নড়ে চড়ে সোজা হয়ে শুয়ে থাকলো দুজনেই। কে জানে আজ কারো চোখে ঘুম নেই কেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরই ধারা বলল, ঘুম আসছে না। আমারও। ধারা অবাক হলো। শ্রাবণের ঘুম আসছে না? কিছুক্ষণ চিন্তিত হলো ধারা। অতিথি মানুষ, তার সব বিষয় খেয়াল রাখা জরুরি। এরপর ফট করে জিজ্ঞেস করে বসল, ঘুরতে যাবেন? শ্রাবণ ফ্রুচে তাকালো। ইস, কতটা উদ্গ্রীব হয়ে তাকে আছে মেয়েটা। সে সরল জর্জর করা মুখটার দিকে তাকে মিষ্টি হেসে বলল, এই মাঝরাতে কি ভূতের বাড়িতে ঘুরতে যাবে তুমি? ধারার ছোঁচ উঠিয়ে মাথা নেড়ে বলল। ভালো একটা জায়গা আছে, যাবেন? শ্রাবণ খানিকটা সময় নিয়ে অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। তারপর হাসি ছড়া করে বলল, যাব। খবর শুনছো? তোমার হিরের টুকরো ছেলে কাল নাকি বাড়িতে ফিরবে। সামিউল শেখের কথা শুনে মুখ ভরে হাসলেন সালমা বেগম। খুশিতে গদগদ হয়ে বললেন, সে কি তাই? আহা, তবে তো আজ ভোরে উঠে রান্নাবান্না শুরু করে দিতে হবে। কখন বললো তোমায়? ছেলের প্রতি অতিরিক্ত তোষামত করাটা সালমা বেগমের গত 27 বছরের অভ্যেস। পারলে ছেলের জন্য জানটাও দিয়ে দেন তিনি। ছেলে যাই করুক না কেন সেটাই ঠিক, সেটাই উচিত। আর এইসব দেখে মাঝে মাঝে মূর্ছা যাওয়ার ইচ্ছা পোষণ করেন বেচারা পরিবারের চাপে পিষ্ট হওয়া সামিউল শেখ। তিনি সোফায় গায়ে দিয়ে বসে বললেন, একটু আগে কল করেছিল শ্রাবণ, বললো সে চলে আসবে। সালমা বেগম মাথা নেড়ে বললেন, ধারার কথা কিছু বলেছে? কোনো পরিবর্তন হয়েছে কি? সামিউল শেখ কাঁধ উঁচিয়ে বললেন, সামনাসামনি না দেখলে কোনো পরিবর্তন বোঝা সম্ভব না। কি জানি হয়েছে কিনা, তবে ধারার বিষয়ে কিছু বললো না। সালমা বেগম এবার চিন্তিত হলেন। ঠোঁট কামড়ে ভেবে বললেন, তাহলে কি এমন ঝুঁকি নেওয়াটা উচিত হবে? তন্নিকে সত্যি ডাকবো? সামিউল শেখ এবার কিছুক্ষণ ভাবলেন। হাতের কফিটা এক চুমুকে শেষ করে বললেন, যা হবার হোক, তো তন্নিকে কাল সকালেই ডেকে নিও। আমিও দেখতে চাই তোমার ছেলে কেমন পারিবারিক শিক্ষা পেয়েছে। বিদেশে পড়াশোনা করালাম, কি অর্জন করলো সেটাই দেখবো। সালমা বেগম নিজেও চিন্তিত হলেন খানিকটা। তবে কিছুক্ষণ পরেই মিষ্টি হেসে বললেন,
আমার ছেলের প্রতি দৃঢ় বিশ্বাস আছে। তুমি দেখে নিও, আমি যা যা আজ করছি সেসবই হবে। আর তাছাড়া ও আমার ছেলে। সেটাই তো ভয়। শ্রাবণ শেখের কথায় মুখ কুচকে তাকালেন সালমা বেগম। মুখ ভেঙচিয়ে বিছানা গুছাতে চলে গেলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন এই সংসার তিনি আর থাকবেনই না। পরে ছেলের বৌমার কথা মনে পড়তে সিদ্ধান্ত বদলালেন। শ্রাবণ সত্যি ভেবেছিল এই রাতে ধারা একটা ভূতের বাড়িতে নিয়ে যাবে, অথচ তাকে অবাক করে দিয়ে ধারা শ্রাবণকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা ঝুলন্ত ব্রিজের দিকে গেল। গ্রামটা এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি, তাই ব্রিজটাও ইট সিমেন্ট দিয়ে তৈরি করা হয়নি। ঝুলন্ত ব্রিজটার দিকে এগোতে শ্রাবণে বিস্ময় বেড়ে গেল। নীরব রাত্রিরে চারিপাশে এক অদ্ভুত শান্তি অনুভব করা যাচ্ছে। ধারা এগিয়ে গেলে শ্রাবণ তার পিছু পিছু গিয়ে আবিষ্কার করলো ঝুলন্ত ব্রিজটা। গ্রামের এক প্রান্তে, যেখানে দুপাশে ঘন ঝোপঝাপের ভেতর দিয়ে চিকচিক করে বয়ে যাচ্ছে সরু নদী, আর সেই নদীর ওপাশে ওপরেই বাঁশ আর দড়ি দিয়ে বানানো একটা ঝুলন্ত ব্রিজ। দড়ির ফাঁক দিয়ে হালকা দুলছে সেতুটি। ব্রিজের দুই পাশে বাঁশের খুঁটিতে টিমটিম করছে জ্বলছে কেরোসিনের ছোট্ট লঞ্চন। তার আলোয় আর চাঁদের অল্প আবছায় চারপাশটা অন্যরকম এক রহস্যময় সৌন্দর্য ভরে উঠেছে। নদীর কালো পানির ওপর ছড়িয়ে আছে আকাশের তারাগুলো। মাঝে মধ্যে মাছ লাফ দিয়ে উঠলো, ভেঙে যাচ্ছে সেই প্রতিবিম্ব। আর নদীর দুধারে অসংখ্য জোনাকি উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে ওরা আকাশ থেকে নেমে এসেছে শুধু এই রাতটাকে সাজাতে। ধারা নির্ভর ভঙ্গিতে মাটির উঁচু জায়গায় উপরে উঠে দাঁড়ালো ব্রিজে। হালকা দুলুনি পেয়ে শ্রাবণের মনে হলো এ যেন ভূতের বাড়ির চেয়েও ভয়ঙ্কর কোনো জায়গা। মেয়েটা আসলেই তাকে ভূতের বাড়িতে এনেছে। ব্রিজটা এমন নড়াচড়া করছে কেন? খুলে যাবে না তো? কিন্তু পরক্ষণেই চারিপাশের সৌন্দর্য চোখে আটকে গেল শ্রাবণের। সে অবাক হয়ে তাকিয়ে বলল, বাহ, এত সুন্দর জায়গা! তুমি আমায় আগে কেন এই জায়গা দেখাওনি? আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। ধারা এবার মুচকি এসে বলল, সত্যি অনেক সুন্দর না? শহরে এরকম দেখেছেন কখনো? শ্রাবণ ধারার দিকে তাকে ছুঁচ উঁচিয়ে দুদিকে মাথা নেড়ে বলল, হুম, দেখিনি। একটু পর আবারও শ্রাবণ বলল, সত্যি গ্রামের অনেক কিছু অনেক সুন্দর, অন্যরকম সুন্দর। উদ্গ্রীব হলো ধারা, জানতে চাইল। আর কি কি সুন্দর? শ্রাবণ উত্তর দিল না, শুধু জলজল করা চোখের দিকে তাক লাগানো দৃষ্টি রাখলো। ধারা মুখশ্রীতায় একটু সময় নিয়ে আবারও সামনে তাকালো। ধারা তো উত্তর পেল না, তাই ভেবে নিল শ্রাবণ আবারও তাকে অবহেলা করছে। ইংরেজি ভাষায় ইগনোর। অথচ বোকা মেয়ে এবারও বুঝল না শ্রাবণ গ্রামের সব কিছু সুন্দর বলতে গ্রামের মেয়েটিকেও বুঝিয়েছে। তা তো আর মুখে বলা যায় না। শ্রাবণ আর ধারা গ্রাম থেকে আজ সকালেই চলে যাবে, কথাটি শুনে অস্থির হলেন ললিতা খাতুন। বারবার ধারাকে বললেন, আর 2 দিন থাকতে বলবো জামাইকে। কিন্তু ধারা অবুঝ নয়। শ্রাবণের কাজের কথাটা বুঝেছে সে, তাই নিজ দায়িত্বে ললিতা খাতুনকেও বুঝিয়ে দিয়েছে। ভদ্রমহিলা শোনামাত্র আর দেরি করেননি, যা পারেন তাই রান্না করতে বসে গেছেন। আর পুকুর থেকে টাটকা কিছু মাছ তোলার ব্যবস্থা করেছেন যাতে শহরে নিয়ে যেতে পারে। এদিকে ভোরবেলাতে এই ধারা সব ব্যাগ গুছিয়ে ফেলেছে। শ্রাবণ গোসলে গেল কেবল। সকাল সকাল গোসল করে জার্নিতে বের হলে নিজেকে তরতাজা মনে হয়। এই ফিলোসফির সাথে মোটেও এক নয় বেচারি ধারা। সে আবার জার্নির আগে নয়, বরং জার্নির পরে বাড়িতে ফিরে গোসল করার সাথে সহমত। পুকুরের সামনে হাতে দুটো গামছা নিয়ে দাঁড়িয়ে আছে ধারা। গোল গোল চোখ দুটোর পিট করে তাকানো দেখে যে কেউ ফিক করে হেসে ফেলবে। শ্রাবণ পুকুর গোসল করতে নেমেছে। গোসল প্রায় শেষের দিকে, তাই ধারা দায়িত্ব সহকারে হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে শ্রাবণ যে এই কয়দিনে বেশ কষ্ট করে পুকুরে গোসল করেছে তা বেশ বোঝাই যাচ্ছে এখন। যা দেখে ধারার একটু মন খারাপ হলেও শ্রাবণ হাত পা থেকে পানি ঝেড়ে ভেজা কাপড়ে উঠে আসলো। ধারার হাত থেকে গামছা নিয়ে মাথা মুছতে মুছতে বলল, আর দেরি করো না, যাও রেডি হও। ধারা ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল, সকালে নাস্তাটা করে যাবেন না? শ্রাবণ প্রথমে ভাবলো আসলেই না খেয়ে বের হবে, কিন্তু ধারার তো খিদে লাগতে পারে, তাই নিজের চিন্তা বাদ দিয়ে বলল, হুম, তুমি তবুও তৈরি হয়ে নাও। রেডি হয়ে না হয়ে নাস্তা করবো, কিন্তু দেরি করো না, বাস মিস হয়ে যাবে। ধারাও বাধ্যের ন্যায়
মাথা নেড়ে শ্রাবণকে একটা সাদা শার্ট দিল। শ্রাবণ শার্টটা হাতে নিয়ে ফ্রিকুচকে বলল, আমি যে নতুন একটা শার্ট বের করে রেখেছিলাম, এটা কেন দিলে? ধারা এই ভয়টাই পাচ্ছিল। আসলেই সে একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছে, যেটা শ্রাবণ বুঝতে পারুক এটাই চাইছিল না ধারা, কিন্তু শ্রাবণ সে তো সেটা আগেই ধরে ফেললো। তৎক্ষণ লজ্জা মাথা নিচু করে ফেলেছে মেয়েটা। কানের পিঠে চুল গুজে কিছুক্ষণ আমতপ্ত করে মিনমিন করে বলল, আসলে আপনাকে সাদা শার্টে সুন্দর, মানে ভালো লাগে। আর এমনিতেও ওই নীল শার্টটা কেমন যেন পুরনো লাগছিল আমার কাছে, তাই ভাবলাম ধুয়ে দিই। আর এটা আপনার ব্যাগ থেকে বের করেছি। কথাটা বলার পুরোটা সময় ধারা মাথা নিচু করে রেখেছিল। মনে হচ্ছে এর থেকে বেশি কঠিন কাজ আর লজ্জাজনক কথা হতেই পারে না। সদ্য কেনা নতুন একটা শার্টকে মেয়েটা সেকেন্ডেই পুরনো বলে দাবি করলো। সেখানে শ্রাবণ কিছুক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। তারপর কিছুক্ষণ সময় নিলে বুঝতে পারলো ধারা ইচ্ছে করে এই কথা বলে সাদা শার্টটা তাকে দিয়েছে। তার মানে শ্রাবণকে সাদা শার্টে ধারার ভালো লাগে। মনে অদ্ভুত রকম ভালো লাগা কাজ করলো শ্রাবণের মাঝে। মেয়েটাকে আর লজ্জা দিতে ইচ্ছে করলো না, নইলে কখনো আর এমন করে নিজের মন মতো কাজ করবে না। তাই শার্টের বিষয়টা নিজেই ধামাচাপা দিল সে। এই নিয়ে আরও কোনো কথা না বলি আড়ালে মুচকে হাসলো। বুঝে গেল আজ থেকে শ্রাবণ শেখের আলমারিতে সাদা শার্টের সংখ্যা আরও বেড়ে যাবে। ধারার মনে হয় হার্ট অ্যাটাক করে ফেলবে। সকাল সকাল এত বড় চমক সে মোটেও আশা করেনি। হতবাক হয়ে মেয়েটি উঠোনের খুঁটি ধরে তাকে আজ রয়েছে ললিতা খাতুনের সাথে কথা বলতে বলতে বাড়িতে ঢোকা সাদিকার কণিকার দিকে। ধারা যেন স্থির হয়ে গেল মুহূর্তে। বুকের ভেতর ধুকপুক দুপুক করছে। কণিকা সত্যি এসেছে, তাও আবার এখানে। কিন্তু কিভাবে? ললিতা খাতুন স্বাভাবিক গলায় কিছু একটা জিজ্ঞেস করছেন সাদিককে, কিন্তু ধারার কানে কিছুই ঢুকছে না। ওর দৃষ্টি আটকে আছে। একদম সেজে গুজে দুজন হাজির হয়েছে। ধারাকে দেখে কণিকা রীতিমতো দৌড়ে এসে জড়িয়ে ধরল আর অস্থিরভাবে হেসে বলল, বুবু কেমন চমক খেলে বলো বলো। সাধুকে এসে লম্বা একটা সালাম দিল আর স্বভাব সুলভ ভঙ্গিতে মাথা নেড়ে দাঁত বের করে হাসল। ধারা অবাক হয়, রেশ কাটাতে পারেনি। কণিকার হাত ধরে ভয়ার্থ দৃষ্টি ফেলে বলল, তুই কিভাবে এলি রে কণা? ছোট মা তোকে আসতে দিল, কিছু বলেনি? তা আবার সাদিক ভাইয়ের সাথে, মানে এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না। ললিতা খাতুন বিরক্ত হয়ে বললেন, এসেরই শর্ত সর, যারা পরে করবি, আগে ঘরে যাইতে দে। সবাই গিয়ে উঠোনে বসে পড়ল। ললিতা খাতুন তাড়াতাড়ি তড়িঘড়ি করে রান্নাঘরে গেলেন। ধারা এবার আতঙ্কিত চোখে দৃষ্টি ফেলে বলল, সাদিক ভাই এসব কি? কিভাবে এলেন ওকে নিয়ে, আর হুট করে এইভাবে? কণিকা এবার তড়িঘড়ি করে বলল, আরে বাবা আমি কইতাছি শুনো, মা গতকাল দুপুরে নানুর বাড়িতে ঘুরতে গেছে সবাইরে নিয়া। বাড়িতে শুধু আমি আর বাবা ছিলাম। আর আজ ভোরবেলা বাবাও শহরে গেছে, কি যেন একখান কামাছি কইল। আর আমিও তো জানতাম তুমি এখানেই আছো, তাই দেখা করতে আইলাম। চলেই তো যাবা। সাদিকও মাথা নাড়ালো। ধারা শুনলো সবটা, কিন্তু মুখ থেকে কালো ছায়াটা শুনলো না। মিনমিন করে বলল, সাদিক ভাইকে নিয়ে আসলি কেন? গ্রামের কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? এ পর্যায়ে সাদিক বলল, চিন্তা করিও না ধারা, আমি লোকায় আনছি ওরে, একা একা আসবার পারতো না। তাই কি আর করুম, সমস্যা নাই, একটু পরেই চলে যাবো। ওরে সাবধানে বাড়িতে ঢোকাই দেবো। বিষয়টা নিয়ে একটু চিন্তা হচ্ছে ধারার। গ্রামের মানুষেরা মোটে সুবিধার না। এর থেকে বড় কথা, কণিকা কিশোরী একটা মেয়ে। কেউ যদি খুনাখুনো টের পায় আর সাদিকের সাথে কণিকাকে দেখে ফেলে, তাহলে যে কি একটা বাজে অবস্থা হবে তা ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে ধারার। মনের খারাপ চিন্তাটা দমিয়ে রাখলো ধারা। হাসি মুখে কণিকার মাথায় হাত বুলিয়ে দিল। এদিকে ভালোই হয়েছে, অন্তত বোনটার সাথে দেখা তো করেই শহরে যেতে পারবে। এদিকে শ্রাবণের সাথে আড্ডা দিতে ঘরের ভেতর ঢুকলো সাদিক। গিয়েই হুড়মুড়িয়ে জড়িয়ে ধরলো জিগরির দোস্তকে। প্রথমে ভয় পেল গেল বেচারা অপ্রস্তুত শ্রাবণ, পরে সে বিষয়টা বুঝে হেসে ফেলল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তৈরি হয়ে উঠোনে নেমেছে শ্রাবণ। আজ একটা দুর্লভ কাজ হয়ে গেছে। শুনেছি ছেলেরা নাকি খুব একটা নিজেদের নিয়ে ভাবে না, অন্তত সাজসজ্জা নিয়ে। পুরুষরা খুব একটা মাথা ব্যথায় নেই। শ্রাবণকে কখনো এমন ছিল না। তবে আজ সাদা শার্টটা পরে রেডি হওয়ার পর সে আবারও আয়না দেখেছে। কি যেন ভাবছে কে জানে। তবে তার মনে হচ্ছিল তাকে সুন্দর লাগছে কিনা।
পরে আবার নিজের কাজে নিজে বিরক্ত হয়েছে বেচারা। কি যে হয়েছে তার আজকাল, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি টের পাওয়া যাচ্ছে। শার্টের হাতা গোটাতে গোটাতে উঠানে নামলো শ্রাবণ। গলা উঁচিয়ে ডাকলো ধারাকে। মেয়েটা সে কখন রেডি হয়ে ছোট বোনকে নিয়ে পুকুরে পাড়ে গেছে, তার ডাক বোধহয় শুনতেই পেল না। শার্টের হাতা গোটানো শেষ হলে হঠাৎ শ্রাবণকে চোখে পড়লো উঠানে রাখা এক জোড়া জুতার দিকে। নিঃসন্দেহে ধারার জুতো এগুলো, কিন্তু শ্রাবণ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ফ্রি কুচকে ফেলল। আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে ঝুঁকে এলো নিচের দিকে, হাঁটুতে ভর দিয়ে বসে জুতো জোড়া আঙুল দিয়ে দেখলো শ্রাবণের আঙুল থমকে গেল জুতোর ছেঁড়া অংশে। চোখের ভিতর হঠাৎ যেন ভারী কুয়াশা জমলো। এতদিন সে খেয়াল করেনি ধারার চলার মতো একজোড়া জুতোও নেই। আসার দিন শাড়ি পরেছিল মেয়েটা, তাই পায়ের দিকে লক্ষ্য করেনি শ্রাবণ। আর এখানে এসে তো স্যান্ডেল পরেই বেড়ায়, কিন্তু তাই বলে মেয়েটা একবারও বলেনি, একটুও মুখ খোলেনি। অথচ প্রতিদিন এই ছেঁড়া জুতোটাই পায়ে দিয়ে দৌড়েছে, বাইরে গেছে। এই জুতো তো একদমই চলার মতো না। আচ্ছা, এই কারণে কি ওই দিন মেয়েটা ধীরে হাঁটছিল? শুকনো একটা ঠোক গেল শ্রাবণ, চোখ খিচে বন্ধ করলো। ঠোঁট ভিজালো, বুক চিপচিপ করে ওঠা যন্ত্রণাটা টের পাচ্ছে সে। মনে হলো সে কি তবে এতটাই অমনোযোগী? পাশে থেকে কিছু দেখেনি, না জানি কত বছর আগের জুতো এগুলো। শ্রাবণের বুকের ভিতর একটা চাপা যন্ত্রণা উঠল। সে তো জানি ধারা এমন, মরে গেলেও নিজের কোনো সমস্যার কথা বলবে না। হাতের আঙুল আলতো করে ঘুরিয়ে জুতোর তলা ছুঁয়ে দিল শ্রাবণ। পুরনো, ক্ষয়ে যাওয়া, তবুও যত্নে রাখা। হয়তো ধারা চায় না কারোর সামনে তার অভাব চোখে পড়ুক। শ্রাবণ নিঃশব্দে দীর্ঘশ্বাস পেল, গলার ভিতর দলা পাকানো অনুভূতি জমে উঠল। ধারা কি জানে এই ছোট্ট জুতার ছেঁড়া অংশটাই তার ভিতরে কি তোলপাড় করে ফেলে দিল? অথচ শ্রাবণ সে কখনো একজোড়া জুতা সর্বোচ্চ 8 থেকে 9 মাসের বেশি ব্যবহারই করে না। শ্রাবণ শার্টের হাতা গোটানো হাত দুটো থেমে রইল হাঁটুর উপর। মনে মনে সে ঠিক করলো আজই কোনোভাবে, যে কোনো অজুহাতে হোক ধারার জন্য নতুন জুতো কিনে আনবে। না, শুধু জুতো না, ধারা যেন আর কোনো দিন নিজের কষ্টটা লুকিয়ে রাখতে না হয়। শ্রাবণ দাঁড়িয়ে পড়ল ধীরে পায়ে, কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। শ্রাবণ সেখান থেকে সরে উঠানে রাখা বেঞ্চের উপর গিয়ে বসতে শ্রাবণ কণিকাকে নিয়ে উঠোনে আসলো। পুকুর পাড়ে গল্প করছিল ওরা। লাল রঙের একটা কামিজ পরেছে ধারা। এখানে আসার দিন লোকচক্ষুর জন্য শাড়ি পরেছিল, কিন্তু আজ সালোয়ার কামিজ পরেই যাবে। শ্রাবণ তাই চেয়েছিল অবশ্য। শ্রাবণকে সাদা শার্টে দেখে মিষ্টি হাসলো ধারা। লোকটাকে সাদা রঙে অনেক সুন্দর মানায়। আসলে এমনিতেই মানানোর কথা। ফর্সা মানুষের গায়ে রীতিমতো সব রঙের জামা কাপড়ই অনেক ফুটে উঠছে। এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত অন্যরকম এক উজ্জ্বলতা। তবে হ্যাঁ, শ্যামরঙা মানুষদেরও ভিন্ন রকমের সৌন্দর্য আছে। ধারার এখনো মনে পড়ে তার বাবা শ্যামরঙের ছিল, অথচ সাদা পাঞ্জাবি পরলে কত শুভ্র নির্মল লাগতো। এক মুহূর্তের জন্য শ্রাবণকে দেখে নিজের বাবার কথা মনে পড়লো তার। কণিকা তো শ্রাবণকে দেখে আনন্দে আত্মহারা, পারলে কোলে উঠে বসে এমন খুশি সে। দৌড়ে এসে শ্রাবণকে সালাম দিয়ে পাশে বসলো কণিকা। কেমন আছেন দুলা ভাই? শ্রাবণ কণিকার সালাম নেওয়ার ভঙ্গিটা দেখে হেসে দিল। মেয়েটা যেন ছোট্ট একটা পাখির মতো হঠাৎ এসে তার পাশে বসেছে। মাথায় হাত বুলিয়ে দিতেই কণিকা উচ্ছ্বসিত হয়ে গেল। শ্রাবণ কোমল গলায় বলল, ভালো আছে, তুমি কেমন আছো? কণিকা খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, আমি দারুণ আছি দুলা ভাই। আপনাকে সাদা শার্টে একদম হিরোর মতো লাগছে, আপনি নায়ক হতে পারতেন। কথাটা শুনে শ্রাবণ ফিক করেই হাসলো। ধারা হঠাৎই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। কপালের কোণে চুপ করে চুল পড়ে গেল, হাতের আঙ্গুলগুলো খেলা করতে লাগলো। মেয়েটা যেন চাইলেও নিজের অনুভূতি লুকাতে পারছে না। আশ্চর্য, প্রশংসা পেল শ্রাবণ, অথচ লজ্জা লাগছে তার। এ কি উচ্চপাচ্চ অনুভূতি? শ্রাবণ হাসি চাপতে চাপতে মাথা নেড়ে বলল, তাই নাকি? হিরো লাগছে? তাই হিরো হলে তো হিরোইনেরও দরকার পড়ে। কণিকাও হেসে খিলখিলিয়ে উঠল। আর ধারা চমকে চোখ তুলে তাকালো শ্রাবণের দিকে, কিন্তু শ্রাবণের চোখ এবার সোজা
ধারার দিকে ছিল। শান্ত অথচ ভেতরে চাপা একটা স্রোত বয়ে যাওয়া দৃষ্টি হতবাক করে দিল ধারাকে। কিছুক্ষণের জন্য উচ্ছনে অদ্ভুত নীরবতা নেমে এলো। কেবল দূরের পুকুর পাড়ে ব্যাঙের ডাক আর বাতাসে দুলতে থাকা গাছের পাতার খসখস শব্দ। কণিকা আর চোখে দুজনকে দেখছে। ধারা দুহাত কচলাতে শুরু করলো। শ্রাবণের এমন দৃষ্টি অপরিচিত, এভাবে তাকিয়ে আছে কেন? ধারার অস্বস্তি হলো না হলেও অদ্ভুত অনুভূতি হলো। কি বলবে কোনো কিছু ভেবে না পেয়ে মিনমিন করে বলল, কিছু লাগবে আপনার? শ্রাবণ একইভাবে তাকিয়ে থেকে উপনিষ করলো হ্যাঁ, যার অর্থ হ্যাঁ লাগবে। ধারা এবার উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কি লাগবে? শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, হিরোইন। কণিকা তখন আর হাসি থামাতেই পারল না। খিলখিলিয়ে হেসে মাটিতে পড়ে যাবে যেন। পেটে হাত রেখে হাসি থামাতে না পেরে বলল, দুলাভাই, আপনি তো একেবারে ছক্কা মারলেন। ঠিক বলেছেন, আসলে নায়িকা দরকার। ধারার বুকটা ধক করে উঠল। মনে হলো চারপাশের বাতাস একসাথে জমাট বেঁধে তার গলা চেপে ধরেছে। ছুটছুকি এলো। মেয়েটার অবিশ্বাসের বড় বড় চোখ তাকিয়ে রইল শ্রাবণের দিকে। কিন্তু শ্রাবণ মিটিমিটি হাসলো, যা দেখে ধারার কান টকটকে লাল হয়ে উঠল। তাড়াহুড়ো করে ওড়না দিয়ে ঘাম মোছার ভান করে মুখের অর্ধেকটা ঠেকে নিল। গলা শুকিয়ে গেছে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। শ্রাবণ এবার হালকা মুচকি হাসল। দৃষ্টি সরিয়ে আবারও সামনে তাকালো যেন কিছুই হয়নি, অথচ চোখের কোনো দুষ্টু এক ঝিলিক রয়ে গেল। তারা একেবারেই সামলাতে না পেরে তাড়াহুড়ো করে কণিকার হাত ধরে বলল, চল ভেতরে যাই, ফুপুকে ডেকে আনি। দাঁড়া কণিকার হাত টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি রয়ে গেল। মনে মনে সে বুঝলো শ্রাবণের চোখে আজ অন্যরকম কিছু আছে, যা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। তোমার হিটলার বাপকে পাবনাতে পাঠানো দরকার মোনা। জিহানের কথা শুনে ফুঁসে উঠল মুনিরা, কিন্তু কিছু বলল না। সে নিজেও টেনশনে আছে। মইনুল হোসেন 1 মাসের জন্য জিহানকে তার দায়িত্ব দিয়ে কিসের পরীক্ষা নিতে চাচ্ছেন তার মাথায় তা ঢুকলো না। মুনিরা কি চাইছেন তিনি? শুধু কি জিহানের টাকা পয়সা দেখতে চাইছেন নাকি অন্য কিছু? জিহান এবার থুতনিতে হাত বুলিয়ে বলল, আচ্ছা মোনা, তোমার বাপ কি 1 মাসের জন্য আমার হাতে তোমায় তুলে দিল? মুনিরা মাথা নেড়ে জোর গলায় বলল, তো এতক্ষণ ধরে তুমি কোন জগতে ছিলে? জিহান মুখ কুচকে বলল, আহা, কেঁপে যাচ্ছ কেন? আমি তো ভালো করে জানতে চাইলাম। মনিরা মুখ কুচকে বিড়বিড় করলো। বিরক্ত লাগছে তার। নির্ঘাত জিহানকে ভালোবেসে ফেলেছে, না হলে এই বলদকে লাথি মেরে উগান্ডা পাঠাতে কৃপণতা করতো না সে। জিহান অনেকক্ষণ ভাবার পর মনিরাকে বলল, শ্রাবণ আজকালের মধ্যে শহরে ফিরবে বুঝলে? ও ফিরলেই বরং আলোচনা করব। তোমার চিচিঙ্গা বাপের কোনো কথাই বুঝিনি আমি। মনিরা মাথা নেড়ে সায় দিল, তবে নিজেও ভাবলো কিছুক্ষণ। তার বাবা শয্যাশায়ী হয়েছেন তো কি হয়েছে? দাপট তার মাথার মধ্যেই থাকা, বুদ্ধি এখনো রয়েছে। এমন এমন ভয়ানক পরিকল্পনা তার মাথায় কিলবিল করে, যা সাধারণ কারো কল্পনাতেও কখনো আসে না। জিহানকে মুখে না বলে মুনিরা নিশ্চিত এই একটা মাস, একটা কথার কথা মাত্র, অন্য কোনো কিছু নিশ্চয়ই হবে। মইনুল হোসেন যে কখনো কোনভাবে কিভাবে পরীক্ষা মধ্যে জিহানকে ফেলবেন তা কেউ টেরই পাবে না, এমনকি মুনিরাও না। বাস স্ট্যান্ডে সকালের রোদটা খানিকটা ঝিমিয়ে এসেছে। চারপাশে গরম বাতাসের সঙ্গে ধুলো উঠছে আর লোকজনের কোলাহল ছড়িয়েছে পড়েছে। গাড়ির হর্ন, গাড়ির শব্দ, মাঝে মাঝে ফলওয়ালার হাঁক, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। নির্ধারিত বেঞ্চটার এক পাশে ধরে শান্তভাবে বসে আছে। কোলের উপর ওড়না গুটিয়ে হাত রাখলেও আঙুলগুলো অনবরত কাঁপছে। তার চোখ যেন বারবার রাস্তার দিকে ছুটে যাচ্ছে। কোথাও থেকে বাসটা আসে, চোখ কামড়ে রাখায় গলার রং একটু ফ্যাকাশে দেখাচ্ছে। অন্য পাশে বসে আছো শ্রাবণ। সাদা শার্টে খানিক ধুলো জমলেও অদ্ভুত এক গাম্ভীর্য আছে তার চেহারায়। চোখ দুটো আজ খোলা, যেন ভাবনায় ডুবে আছে, অথচ প্রতি কয়েক সেকেন্ডের পর পর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকিয়ে আছে, দেখছে ধারাকে। ধারা বুঝতে পারছে না তার এই চানচান অনুভূতির ভেতর কাকে বেশি ভয় পাবে, বাসের দেরি হওয়া নাকি শ্রাবণের নীরব দৃষ্টি। বেঞ্চের নিচে ছোট্ট কুকুরছানা এসে শুয়ে পড়ল।
ধারা তাকাতে কুকুরছানাটি লেজ নেড়ে দিল। হালকা এক চিলতে হাসি ফুটলো তার চোখে। সেই মুহূর্তে শ্রাবণও তাকালো। হাসিটা দেখতে পেয়ে বুকের ভেতর অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে গেল তার। ধারা টের পেল শ্রাবণ এখনো তার দিকে তাকিয়ে আছে। সে চোখ ফিরিয়ে নিয়ে সামনে ধুলো মাখা রাস্তার দিকে স্থির দৃষ্টি রাখলো, কিন্তু মনটা ততক্ষণে অস্থির হয়ে গেছে। শ্রাবণ আসলে তখন থেকেই ভাবছে, বাড়ি থেকে বের হওয়ার সময়ে কিছু একটা ভাবছে, কিভাবে এই কাজটা করবে। সেই ভাবতেই হুট করে ধারাকে জিজ্ঞেস করলো, আশেপাশে কি কোথাও এটিএম বুথ বা ব্যাংক আছে? ধার ঠোঁট কামড়ে ভেবে দুদিকে মাথা নাড়ালো। এখানে নেই, এই গ্রামেই নেই। চক্রান্ত শব্দ করলো শ্রাবণ। এই মুহূর্তে একটা ব্যাংক থাকলে সবচেয়ে বেশি সুবিধা হতো। যদিও হাতে যা আছে তা দিয়ে হবে, তবে সে চেয়েছিল ভিন্ন কিছু করতে। কিছুক্ষণ গভীর চিন্তা ভাবনা শেষে শ্রাবণ শেষমেশ উঠেই দাঁড়ালো। তুমি এখানে একটু বসো, আমি আসছি। বাস আরও লেট করবে বুঝলে, প্রায় 30 মিনিটের মতো লেট হবে। আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে আসছি। দাঁড়া সবটা শুনলো, কিন্তু ভয় লাগলো খানিকটা। একা একা এতটা সময় থাকতে বোধহয় মন চাইলো না, তাই মিনমিন করে বলল, আমিও যাব আপনার সাথে। শ্রাবণ থমকে গেল। এক মুহূর্তের জন্য ধারাকে তার দিকে তাকিয়ে তার চোখে কিছু উষ্ণতা জ্বলে উঠল। দাঁড়া হয়তো বুঝতেই পারছে না সে কাপা কঞ্চে বলা কথাটা আসলে কতটা নির্ভরশীলতার প্রকাশ, কিন্তু শ্রাবণ জানে তাকে এখনই সাথে নিলে চমকের আসল রূপটা নষ্ট হয়ে যাবে। তাই সে ঠোঁট সামান্য ভিজিয়ে খুব শান্ত গলায় বলল, না, তোমার যাওয়ার দরকার নেই। তুমি এখানে বসে থাকো, আমি কাছে যাচ্ছি, বেশি দূরে না। দাঁড়া চোখ বড় বড় করে তার দিকে তাকালো। কিন্তু আমি একা। কথাটা গলার কাছে এসে থেমে গেল। মনে হলো নিজেকে খুব দুর্বল করে দিচ্ছে, অথচ সত্যি ভয় পাচ্ছে মেয়েটা। আশেপাশে লোকজনের ভিড়ও নিজেকে একা মনে হচ্ছে। শ্রাবণকে একটা ঝুঁকে এলো তার দিকে, কণ্ঠটা নরম করে বলল, ভয়ের কিছু নেই, আমি তো আছি। তাছাড়া বাস স্ট্যান্ডে তো মানুষজন আছে, তোমার কিচ্ছু হবে না। বলে দাঁড়িয়ে গেল সে। চোখে দৃঢ়তা, মনে একটা উদ্দেশ্য, যত তাড়াতাড়ি সম্ভব ধারার জন্য জুতো কিনে ফেলা। ধারা ছুঁচ কামড়ে মাথা নিচু করলো। সে জানে শ্রাবণ যা ঠিক করছে তাই হবে, তবে বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগছে। শ্রাবণ হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ধারা তার পেছনের দিকটায় দেখতে দেখতে শুধু ভাবলো, এই লোকটা কেন জানি আমার জীবনের সাথে এত অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে। শ্রাবণের প্রস্থানের পরেই একজোড়া দম্পতি এসে ধারা যেই বেঞ্চে বসে আছে তার পাশের বেঞ্চিতে এসে বসলো। দেখে বোঝা গেল নবদম্পতি তারা। খুব বেশি হলে 7 দিন আগে বিয়ে হয়েছে। ধারা প্রথমে তাকাতে চায়নি, কিন্তু চোখ থেকে যেন নিজেই থেকে সরে গিয়ে নবদম্পতির উপর গিয়ে থেমে রইল। না চাইতো চোখ চলে যায় তাদের দিকে, কারণ মেয়েটার গায়ে জড়ানো লাল সোনালি মিশ্র জলজল করা জামদানি শাড়ি রোদে আর বাস স্ট্যান্ডের ধুলোয় শাড়ির জৌলুস একটু কমেনি। মাথার খোপা করা ভারী খোপা করে সাজানো, সেখানে চকচকে লাল গোলাপ গুজে দিয়েছে। কানের দুল থেকে শুরু করে গলার হার, নাকফুল, এমনকি কপালে টিপটো চিকচিক করছে। হাতের চুড়ি নড়লে ঝমঝম শব্দ করছে। আর তার হাসির সাথে মিলিয়ে সব কিছু যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। মুখের মিষ্টি হাসিটা তো বলেই দিচ্ছে কতটা সুখী সে। আরেকটা জিনিস লক্ষ্য করলো ধারা, মেয়েটাকে দেখতে কিছুটা তার ছোটবেলার বন্ধু জান্নাতির মতন। ছেলেটা পাশে বসে আছে, একেবারে গা ঘেঁষে, গায়ে সাদা ক্রিম রঙের পাঞ্জাবি, চেহারায় পরিপূর্ণ সন্তুষ্টির ছাপ। এক হাতে আলতো করে ধরে আছে মেয়েটার হাত, মাঝে মাঝে ঝুঁকে কিছু ফিসফিস করছে, আর মেয়েটা কিলকিল করে হাসছে। ধারা নিজের অজান্তেই শ্বাস রোধ করে তাকিয়ে থাকলো। বুকের ভিতরে এক অদ্ভুত টান অনুভব হলো। এমন দৃশ্য, এমন অনুভূতি সে সিনেমাতে দেখেছে, বাস্তবে খুব কমই এত সুন্দর দম্পতি দেখেছে সে। কতটা সুন্দর, পরিপূর্ণ, সুখী এক দম্পতি। অজান্তেই ধারা টের পেল অসহায় আর শূন্যতার মিশ্র এক অনুভূতি, যেন নিজের ভেতরটা আরো বেশি ফাঁকা হয়ে গেল। হঠাৎ ধারার নজর চলে গেল নিজের খালি হাতে, যেখানে কোনো ছুরি নেই, কোনো অভিজ্ঞতার ছাপ নেই। পায়ের দিকে তাকাতে মনে পড়ে পুরনো জুতোগুলোর কথা। মাথা নিচু করলো ধারা। কেন যেন চোখের কোণে একটু জ্বালা করছে। চারিপাশে এত ভিড়, এত শব্দ, তবুও মনে হলো এই মুহূর্তে সে একেবারে একা। না,
তার মোটেই আভিজাত্যের জন্য খারাপ লাগছে না, খারাপ লাগছে একজোড়া দম্পতির ভালোবাসা দেখে। যদিও এও এক অন্যায়, নজর না লাগুক কারো সংসারে, এসবের ভাবনায় সে চের পেল না। ভাবতে ভাবতে কখন শ্রাবণের দেয়া 15 মিনিট পার হয়ে গেছে। হুট করে পায়ের কাছে কারো হাতের ঠান্ডা স্পর্শ পেতে চমকে উঠল ধারা। বুকটা ধক করে উঠল। এতক্ষণে চারপাশে সবকিছু ভুলে বসে থাকা সে যেন হঠাৎই স্বপ্ন ভাঙার মতন চমকে উঠল। পায়ের কাছে নড়াচড়া টের পেয়ে চোখ নামাতেই দেখলো শ্রাবণ। লোকটা হাঁটু গেড়ে বসে আছে তার সামনে, দু হাতে সাবধানে ধরা পুরনো জুতোর ফিতে খোলার চেষ্টা করছে। চোখ নামিয়ে নিবিষ্ট মনোযোগে কাজ করছে সে, যেন চারিপাশে কিছুই নেই, কেউ কিছু দেখছে না। তারা হতবাক, প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। মুখ হাঁ হয়ে গেল, কণ্ঠ বের হলো না কোনো মতে। ধরা গলায় বলল, এ কি করছেন আপনি? শ্রাবণ মাথা না তুলে হালকা গম্ভীর গলায় উত্তর দিল, জুতো বদলাতে এসেছে। খোলো দেখে জুতোটা। কথা শেষ হতে সে হাতে আনা ব্যাগ থেকে বের করলো একজোড়া চকচকে নতুন জুতো। নিখুঁতভাবে পকেট থেকে বের করে এক হাতে ধরে রাখলো, আরেক হাতে সাবধানে ধারার পরনের জুতোগুলো খোলার চেষ্টা করতে লাগলো। ধারার গলা শুকিয়ে এলো। বাস স্ট্যান্ডের ভিড়ে, মানুষের কোলাহল, সব মিলে এক অদ্ভুত পরিস্থিতি। চোখের পানি চলে আসতে চাইলো, কিন্তু সে মরিয়া হয়ে গিলে ফেলল। আপনি পা থেকে হাত সরুন প্লিজ। লাগবে না, আমি পারবো এগুলোতেই। ধারা তোতলাতে লাগলো। এবার শ্রাবণ মাথা তুলল, অথচ ঠান্ডা, শান্ত, কঠিন, দৃঢ়তায় ভরা চোখ মেলে তাকালো সরাসরি ধারার চোখের দিকে। চুপ, বেশি কথা বলবে না। জুতোটা খোলো আর পা এগিয়ে দাও। আমি চাই না তুমি কারো চোখের সামনে নিজের অসহায়তা লুকিয়ে রাখো। অন্তত আমার সামনে যতদিন আমার সাথে আছো, তোমার জন্য প্রয়োজনে কিছু আনা আমার দায়িত্ব। কথা বুঝছো? শ্রাবণের কণ্ঠের দৃঢ়তা ধারার বুক কাঁপিয়ে দিল। সে স্থির হয়ে তাকিয়ে রইল, মাথা নিচু করে নতুন জুতো পায়ে পরিয়ে দিতে থাকা শ্রাবণের দিকে। অভিভূত দৃষ্টি তার। শ্রাবণ সেভাবে বলে উঠল, আমার কাছে এখন বেশি টাকা ছিল না, বুঝলে? এখানে তো বুথও নেই যে টাকা উঠাবো। আপাতত এটা ইউজ করতে থাকো, শহরে গিয়ে ভালো কিনে দেবো। ধারার চোখ টলমল করতে থাকলো, যন্ত্রের মতো জিজ্ঞেস করলো, এটা কত নিয়েছে? শ্রাবণ ফ্রিকুচকে বলল, বেশি না, 2500। আপাতত এটা ইউজ করো। কথাটা শ্রাবণ এমনভাবে বলল মনে হয় এই টাকার জুতোকে সে দামি বলে দেখেনি। অথচ ধারা বিদ্রুপ করে শব্দহীন হাসলো। এ জীবনে 500 টাকার জুতো সে কখনো পরেনি। শ্রাবণ আস্তে আস্তে কাজ শেষ করলো, পুরনো জুতোগুলো একপাশে গুছিয়ে রেখে নতুন জুতোর ফিতে বেঁধে দিল সাবধানে। তারপর হাতে তালু দিয়ে হালকা চাপ দিয়ে ঠিকঠাক বসে আছে কিনা দেখলো সে। তারপর ধীরে উঠে দাঁড়িয়ে পাশের বেঞ্চ ধারার পাশে বসলো। এক নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসলো সে, চোখ সরাসরি ধারার দিকে না তাকে হালকা আর চোখে তাকে শান্ত স্বরে প্রশ্ন করলো, জুতো পছন্দ হয়েছে? কিছুক্ষণ নীরবতা। ধারা মাথা নিচু করে আছে, হাত দুটো মুঠো করে আছে কোলের উপর, বুক ভরে আছে অচেনা আবেগ, যেন কথা খুঁজে পাচ্ছে না। তারা মনে মনে ভাবছে শ্রাবণ কিভাবে তার জুতোর সাইজ অত পারফেক্টলি আনলো। শ্রাবণ এবার একটু মুচকি এসে আবারও বলল, না পছন্দ হলে কালকে অন্যটা কিনে দেবো। তবে তোমার পায়ে এটা বেশ মারাচ্ছে, জানো? শ্রাবণের কণ্ঠে কোনো বাড়াবাড়ি দম্ভ নেই, শুধু একটা স্বাভাবিকতা, দৃঢ়তা আর যত্ন। ধারা আস্তে আস্তে মুখ তুলল, টলমল চোখে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। তারপর খুব নরম কণ্ঠে ফিসফিস করে বলল, পছন্দ হয়েছে অনেক। তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিল ধুলো মাখা রাস্তার দিকে, যাতে শ্রাবণ তার চোখে বেশি ওঠা অশ্রু জলটা দেখতে না পারে। ভেজা চোখ লুকিয়ে নিয়ে আবারও পাশে নবদম্পতির দিকে তাকালো। মেয়েটা হেসে হেসে স্বামীর সাথে হাত ধরে কিছু বলছে, আর লোকটা আবদারের ভঙ্গিতে তার শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছে। দুজনের মাঝে সেই স্বচ্ছ নির্ভর সুখ, যেটা দেখে মুহূর্তখানেক আগে ধারার বুক পার হয়ে এসেছিল। কিন্তু এবার অদ্ভুতভাবে মনে হলো তার নিজের বুকের ভেতরও একরাশ উজ্জ্বলতা জমে উঠেছে, উষ্ণতা জমে উঠেছে। পাশের দম্পতির মতোই তো তার পাশে একজন বসে আছে, যে বিন্দু মাত্র না ভেবে ঝুঁকে তার
ছেঁড়া জুতো খুলে নতুন জুতো পরিয়ে দিল। লোকে কি বলেছে, কার চোখে কেমন লেগেছে, সেসব নিয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। শুধু চাইছে যেন সে কষ্ট না পায়, যেন লজ্জায় মাথা নিচু করতে না হয়। ধারা নিজের অজান্তে দীর্ঘশ্বাস ফেলে দিল। এবার আর হিংসে লাগলো না কারো প্রতি। মনে হলো সুখ আসলে গয়না, শাড়ি, অর্থ, আভিজাত্যে নয়। সুখ আসলে কারো নিঃস্বার্থ যত্নে, নির্ভরতায়, সঙ্গের নিশ্চয়তায়। চোখ সরিয়ে নিঃশব্দে এক ঝলক তাকালো শ্রাবণের দিকে। লোকটা নির্বিকার মুখে রাস্তার গাড়ির শব্দ শুনছে, কিন্তু তার চোখে তখনও যেন সেই অদৃশ্য প্রতিশ্রুতির ছাপ। ধারা বুকের ভেতর হালকা কাঁপুনি ছেড়ে পেল। আবারও নতুন দ্রুত চোখ নামিয়ে নিল, কিন্তু ভেতরে ভেতরে স্পষ্ট সে অনুভব করল সেও সুখী। অন্তত এই মুহূর্তে, এই যত্নে সে অপার এক নিশ্চিত সুখ খুঁজে পেয়েছে। খানিক বাদে ধারা কিছু একটা মনে পড়তে বলে উঠল, জানেন, আমার যে একটা বান্ধবীর কথা বলেছিলাম না, জান্নাত নামের, আমাদের পাশের বসা মেয়েটাকে দেখতে পুরোপুরি জান্নাতের মতো। শ্রাবণ এক পলক তাকিয়ে বলল, তাই? আচ্ছা, ভালো কথা। তোমার এই বন্ধুর সাথে তো তুমি দেখাই করলে না, বলেছিলে যে জান্নাতি গ্রামে থাকবে। ধারা এবার চিন্তিত স্বরে বলল, ওর বিয়ে হয়ে গিয়েছে তো, শ্বশুর বাড়িতে চলে গেছে, গ্রামে আর আসে না। একটু থেমে আবারও ধারা খুশি খুশি ভাব নিয়ে বলল, জানেন, ফুপুর কাছে শুনেছি জান্নাতির স্বামী নাকি অনেক ভালো, জান্নাতিকে অনেক ভালোবাসে। আমার না শুনেই অনেক ভালো লেগেছে। ছোট থেকে কম কষ্ট পায়নি মেয়েটা, এবার অন্তত ভালোবাসার অনুভূতি পেয়েছে। সুখে থাকুক। অত কিছু শুনল না শ্রাবণ, কান আটকে রইল ভালোবাসার শব্দটায়। অনেকক্ষণ সরু চোখে ধারার খুশি খুশি ভাবটা পরক হলো শ্রাবণ। ধারা ঠিকই বলেছে, জান্নাতের মতো মেয়েরা যদি এমন ভালোবাসা পায় তবে সেটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু হঠাৎই মনে হলো ধারা নিজে, সে কি কখনো এমন ভালোবাসা পেয়েছে? তার চোখের হাসি আড়ালে যে গভীর ক্লান্তি, যে না বলা কষ্ট, তা কি কেউ কোনো দিন পূর্ণভাবে বুঝেছে? শ্রাবণ কিছু একটা ভাবলো, অস্বীকার করার কোনো উপায় নেই। ধারাকে দেখলে তার মধ্যে অদ্ভুত টান তৈরি হয়। সেটা কি তবে ওই শব্দটার সাথেই মিলে যায় ভালোবাসা? কিন্তু না, মাতানো শ্রাবণ সে নিজেকে বোঝালো এভাবে ভাবা ঠিক নয়। ভালোবাসার মতো পবিত্র অনুভূতি এত তাড়াতাড়ি কিভাবে দাবি করবে? এত দ্রুত কি তার সান্নিধ্য পাওয়া সম্ভব? কিন্তু যতই যুক্তি সাজাক, শব্দটা বারবার কানে বাজে, ভালোবাসা। ধারা খুশি খুশি মুখে অন্য কারো গল্প করতে গিয়ে অনিচ্ছায় তার মুখের ভেতর ছবি থাকা অস্বস্তিটাও উস্কে দিল। শ্রাবণ হঠাৎ গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসলো। চুপচাপ ধারার দিকে এক ঝলক তাকালো, তারপর দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। ভয় পাচ্ছে সে, নিজের চোখের ভেতরটা সত্যি ধরা পড়ে যাওয়ার ভয়। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ মুখ ফসকে জিজ্ঞেস করল, তুমি ভালোবাসা চাও? ফট করে বলল ধারা। যেটা কখনো পাইনি সেটা পাওয়ার আশা করি না। অস্থির হলো শ্রাবণ। সেও এমন কিছুই জানতো, কিন্তু মেনে নিতে পারলো না। ফ্রিকুচকে শুধল। অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলে? হাসলো ধারা, গাল দেবে গেল দুদিকে। শুকনো ঠোক গিলে বলল, আমার কপালে কখনো অপ্রত্যাশিত ভাবেও ভালো কিছু আসবে না। নিজের ভাগ্যের উপর দৃঢ় বিশ্বাস আছে আমার। শ্রাবণী কেন যেন রাগ হলো। কেন এভাবে বলতে হবে কেন? হতে তো পারে, কখনোই আসবে না এমনটা মনে করবে কেন তারার? শ্রাবণ আরো কিছু বলতে চাইল, কিন্তু তখনই বাস এসে থামলো। অর্থাৎ এবার বাসে ওঠার পালা।